আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই ভালো আছো। আমি একে মুস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্রাণীবিদ্যা বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমাদের এই অনলাইন ক্লাসগুলি আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর বেদরা বিনতে হাবিব স্যারের নির্দেশনা এবং তার অনুপ্রেরণায় আমরা এই ক্লাসগুলো করছি। আশা করি তোমরা খুব গুরুত্বের সহিত এগুলি দেখবে এবং আমাদের সাথে সম্পৃক্ত থাকবে এবং তোমাদের অনেক উপকার আসবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি অনলাইন ক্লাস শুরু করছি। দেখো, আজকে অনলাইন ক্লাসটা শুরু হবে অনার্স চতুর্থ বর্ষ নিয়ে। আমার মনে হয় যারা অনার্স থার্ড ইয়ারে যারা পরীক্ষার্থী, তাদের রেজাল্ট এখনো হয় নাই, তারাই হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারে। কিন্তু তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমি তোমাদের সিলেবাস থেকে এই কোর্স অর্থাৎ জিন প্রকৌশল এবং জীব প্রযুক্তি এটা নিয়ে আমি শুরু করতে যাচ্ছি। রিকম্বিনেন্ট ডিএনএ এর মূলনীতি। আবার বলি, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি এবং এর মূলনীতি নিয়ে আমরা আলোচনা করব। আমি শুধু জিন প্রকৌশল নিয়ে এখানে আমি কথা বলতে চাচ্ছি। জিন প্রকৌশলে তোমাদের সিলেবাসে যেটা আছে, দেখো, জিন প্রকৌশলের ধারণা পরিধি তোমাদের সিলেবাসে কিন্তু সব ইংরেজি লেখা, আমি বাংলা করে দিলাম। জিন প্রকৌশলের ধারণা পরিধি, কনসেপ্টস অ্যান্ড স্কোপ অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট বা পুনর্বিন্যস্ত ডিএনএ প্রযুক্তি বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, জিন আহরণ ও প্রস্তুতকরণ, এক্সট্রাকশন অ্যান্ড প্রিপারেশন অফ জিনস, বাহকসমূহ, ভেক্টরস, এগুলো সবই আলাদা আলাদা চ্যাপ্টার আছে তোমাদের। টার্গেট বা ফরেন জিন বা ডিএনএর গ্রাহকসমূহ বা রিসিপিয়েন্টস ফর ফরেন জিনস, জিন প্রকৌশলকৃত ইসিডিকিয়াকুলাই এর মাধ্যমে ইনসুলিন উৎপাদন, শিল্পী বা শিল্পক্ষেত্রে জিন প্রকৌশলের ব্যবহার, মাইক্রো ইনজেকশন প্রযুক্তি এবং ট্রানজেনিক বা উন্নত প্রাণী সৃষ্টি, জিন ক্লোনিংয়ের নীতি, জিন ক্লোনিংয়ের কৌশল, মানব জিনোম প্রকল্প, এগুলো তোমাদের এই জিন প্রকৌশলের সিলেবাসের অন্তর্ভুক্ত। আজকে আমি শুধুমাত্র এই রিকম্বিনেন্ট বা পুনর্বিন্যস্ত ডিএনএ, যারা বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটার মূল নীতিগুলা আজকে আমি আলোচনা করি। প্রথমে আমরা জানি যে রিকম্বিনেন্ট ডিএনএ কি। একটি ডিএনএ অণুর কাঙ্ক্ষিত দু জায়গা কেটে খণ্ডটিকে আলাদা করে অন্য এক ডিএনএ অণু নির্দিষ্ট জায়গায় সংযুক্ত করার ফলে যে নতুন ধরনের ডিএনএ অণু পাওয়া যায় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। রি মানে হচ্ছে পুনরায়, কম্বিনেশন থেকে আসছে, কম্বিনেশন বলতে বিন্যস্ত, পুনরায় বিন্যস্ত করা, বাংলা যেটা বলা হয়। যা হোক, রিকম্বিনেন্ট ডিএনএ। কিছু কথা বলি নেই এই ব্যাপারে, সেটা হচ্ছে এক কোষ থেকে সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থাপন ও কার্যক্রম করার ক্ষমতাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং বলা হয়। এই পদ্ধতি প্রয়োগে কোনো নির্দিষ্ট জিন সহ ডিএনএ অণুর অংশকে কোষের বাইরে ছেদন করে ব্যাকটেরিয়ার প্লাজমিড স্থাপন করে প্রতিস্থাপন করা হয়। এভাবে গঠিত নতুন জিন ব্যাকটেরিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করা হয় এবং অন্য কাঙ্ক্ষিত জীব কোষে প্রবেশ করানো হয়। পরবর্তীতে এই জীবে নতুন জিনের বহিঃপ্রকাশকে পর্যবেক্ষণ করা হয়। 1972 সালে পল বার্গ প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করলে 1980 দশকে রিকম্বিনেন্ট ডিএনএ নিয়ে রিসার্চ শুরু হয় এবং বায়োটেকনোলজির একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে শুরু করে। ইতিমধ্যেই মানব সমাজে এর থেকে লাভবান হতে শুরু করেছে। জীবন জীবিকা তার সব ক্ষেত্রেই এই প্রযুক্তির সম্ভাবনার দ্বার উন্মুক্ত। এই প্রযুক্তির মাধ্যমে ডিএনএর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব হয়েছে। এ ধরনের জীবকে বলা হয় জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিই বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড বা ট্রান্সজেনিক্স। এই প্রযুক্তি বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কৃষিখাতে। কৃষি গবেষণায় এই প্রযুক্তি ব্যবহার করে এই পর্যন্ত অনেক ট্রানজেনিক ফসল আবিষ্কার করা হয়েছে।
তার মধ্যে উন্নত প্রজাতির ধান উল্লেখযোগ্য। এই প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দেশের খাদ্য সমস্যা অনেকটা দূর করা সম্ভব। এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সবচেয়ে সফলভাবে আমূল পরিবর্তন নিয়েছে ইনসুলিন উৎপাদনে। আমরা জানি যে ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন একটা অপরিহার্য উপাদান। ইনসুলিন মানুষের অগ্ন্যাশয়ের একটি গুরুত্বপূর্ণ হরমোন। ডায়াবেটিস আক্রান্ত রোগীদের এই হরমোনটি কম থাকে বলে তাদের কৃত্রিমভাবে ইনসুলিন নিতে হয়। তো আগে রোগীদের জন্য এই ইনসুলিন সরবরাহ করা হতো শুকর থেকে। শুকর হত্যা করে ইনসুলিন সংগ্রহ করতে হতো তখন। এরপর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন শুরু হয়। এই ক্ষেত্রে ইস্টিকিয়া কোলাই ব্যাকটেরিয়া ব্যবহার করে কম খরচে অধিক পরিমাণ ইনসুলিন উৎপাদন সম্ভব হয়। এই প্রক্রিয়ায় মানুষের শরীরে ইনসুলিন উৎপাদনকারী জিনটি এনজাইম দ্বারা কর্তন করে ইস্টিকিয়া কোলাই ব্যাকটেরিয়ার ডিএনএতে স্থাপন করা হয় এবং ল্যাবরেটরিতে ইকোলাই বা ইস্টিকিয়া কোলাই ব্যাকটেরিয়ার বংশ বিস্তার করানো হয়। ওই ট্রানজেনিক ইস্টিকিয়া কোলাই ব্যাকটেরিয়াগুলোই ইনসুলিন উৎপাদন করে। যোগ আগাচ্ছে, যোগের সাথে তাল মিলিয়ে সব কিছুই আগাচ্ছে। দিন দিন এই প্রযুক্তির ব্যবহারের খাত প্রসারিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশের অনেক শিক্ষার্থীর পছন্দের তালিকার শীর্ষে জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিষয়টি। আশা করি একদিন বাংলাদেশে এই খাতে আরও অনেক দূর এগিয়ে যাবে, নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে নবদিগন্ত উন্মোচন করবে। এটা হচ্ছে জিন প্রকৌশলের গুরুত্ব, কতটুকু গুরুত্ব বহন করে সেটা নিয়ে আলাপ করলাম। আমরা আজকে রিকম্বিনেন্ট ডিএনএর মেইন ধাপগুলি বা স্টেপসগুলি একটু আলোচনা করি। দেখো, 1 নম্বর, দাতা জীব থেকে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন এবং আহরণ। পাশে ইংরেজি আছে, দেখো, সিলেকশন অ্যান্ড এক্সট্রাকশন অফ ডিজার্ড ডিএনএ ফ্রম ডোনার অর্গানিজম। দাতা জীব অর্থাৎ যে জীব থেকে তুমি ডিএনএ নিবে সেই ডিএনএ নির্বাচন করতে হবে, আহরণ করতে হবে। বাহক, ভেক্টর, আমরা এটাকে ভেক্টর বলি। বাহক নির্বাচন, এগুলো নিয়ে আমি আলোচনা করবো একটু পরে। ডিএনএর অণু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দ্বারা কর্তন। কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডটি বাহক প্লাজমিড ডিএনএতে সংযোজন। উপযুক্ত পোষক নির্বাচন ও পুনর্বিন্যস্ত ডিএনএর স্থানান্তর। রিকম্বিনেন্ট ডিএনএ নির্বাচন ও বাছাই। নিউক্লিক অ্যাসিড প্রোব, নিউক্লিক অ্যাসিডের প্রোব একটা দল, আরএনএ ডিএনএ নিউক্লিক অ্যাসিডের প্রোব ও সংকরণ, হাইব্রিডাইজেশন করা হয়। ডিএনএর অনুক্রম তৈরি করা হয়, যেটাকে ডিএনএ সিকোয়েন্সিং বলে। স্থান নির্দেশিত মিউটাজেনেসিস, কলকারখানায় সাধারণত এগুলি ব্যবহৃত হয়। সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস। রিকম্বিনেন্ট ডিএনএর বহিঃপ্রকাশ, এক্সপ্রেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ, এইগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। আমরা প্রথম স্টেপে চলে যাই, আইডেন্টিফিকেশন অ্যান্ড আইসোলেশন অফ জিন ইন্টারেস্ট। জিন আহরণ আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যাই হোক, এটা নিয়ে আমি পরে আরও ক্লাস নিব, কীভাবে জিন এক্সট্রাকশন অর্থাৎ জিন আহরণ করতে হয়। সংক্ষিপ্ত আকারে আমি কি কি মাধ্যমে পাওয়া যায় সেটা একটু বলি। যেমন জিনোমিক লাইব্রেরি থেকে আমরা জিন নিতে পারি। সিডিএনএ লাইব্রেরি থেকে, সিডিএনএ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ। কেমিক্যাল সিনথেসিস অফ জিন, ইফ উই নো দ্য সিকোয়েন্স, যদি সিকোয়েন্স জানা থাকে তাহলে আমরা কেমিক্যাল সিনথেসিসের মাধ্যমে জিন আমরা আহরণ করতে পারি। অথবা অনেক কপি তৈরি করে আমরা জিন তৈরি করতে পারি। যেমন আমাদের এনাফ পরিমাণ জিন, আমাদের কাঙ্ক্ষিত জিন আহরণ করতে পারছে না, ঠিক সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যদি অ্যাম্প্লিফাই করি, সেটা মেশিনের নাম হচ্ছে পিসিআর, পলিমারেজ চেইন রিয়াকশান। এটা বর্তমানে সবচেয়ে আলোচিত একটা যন্ত্র। এটার মাধ্যমে আমরা জিন আহরণ করতে পারি। এটা হচ্ছে জিন আহরণের বিভিন্ন পদ্ধতি। সাধারণত সিডিএনএ লাইব্রেরি বা জিনোমিক লাইব্রেরি এগুলি থেকে আমরা বেশি সংগ্রহ করি। এটা হচ্ছে সবচেয়ে আধুনিক পিসিআর, যেটা সংগ্রহ করার বর্তমানে মূল উদ্দেশ্য। আমরা এখন চলে যাই কীভাবে সিডিএনএ করতে হয়। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা সিডিএনএ থেকে জিন আহরণ করতে পারি। দেখো, ছবিটা দেখো, তোমরা জানো যে একটা কোষে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস ডিএনএ থাকে। ডিএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হয়। সেই এমআরএনএ নিউক্লিয়াইজ করে আমরা সেই এমআরএনএকে দেখো এটা আলাদা নিয়ে আসলাম। সেইখানে আমরা ডিএনএ প্রাইমার যোগ করে
আমরা ডাবল স্ট্র্যান্ড করলাম, অর্থাৎ একটা এমআরএনএ স্ট্র্যান্ড, একটা হচ্ছে ডিএনএ স্ট্র্যান্ড। পরবর্তী সময়ে দেখো এমআরএনএ স্ট্র্যান্ডটা বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ এটা থাকবে না, শুধু ডিএনএ স্ট্র্যান্ডটা থাকবে এক কোনটি। এই ডিএনএ স্ট্র্যান্ডের উপরে আবার দেখো ডিএনএ প্রাইমার যোগ করে আমরা ডাবল ডিএনএ স্ট্র্যান্ড, অর্থাৎ ডাবল স্ট্র্যান্ড যুক্ত ডিএনএ তৈরি করলাম। এটা কেবল হয় কমপ্লিমেন্টারি ডিএনএ, অর্থাৎ ডিএনএ থেকেই এমআরএনএ তৈরি করা, এমআরএনএ থেকেই আবার ডিএনএ তৈরি করা, সেটাকে বলা হয় সিডিএনএ। এটা খুব সুন্দর একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমরা জিন আহরণ করতে পারি। যেমন পিসিআর এর মাধ্যমে যেটা বললাম যে পিসিআর এর মাধ্যমেও কিন্তু আমরা জিন আহরণ করতে পারি। এটা হচ্ছে সিডিএনএ। মূল নীতিটা একটু বলি, তোমরা এটা ইন্টারমিডিয়েট পরে আসছো, যে এরকম যে ব্যাকটেরিয়া ধরো, এটা ব্যাকটেরিয়ার নিজস্ব একটা ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের বাইরে যেটা গোলাকার ডিএনএ সেটি হচ্ছে প্লাজমিড। তোমরা আগেও এটা জেনে এসেছো যে প্লাজমিড, এই প্লাজমিডকে ইসিরিকিউকুলা থেকে বের করে নিয়ে আসা হয়। এটাকে বলা হয় এক্সট্রাকশন অফ জিন, অর্থাৎ জিন আহরণ। এটাও কিন্তু জিন আহরণ এক প্রকার, কারণ ক্লোনিংয়ের পূর্বে জিন আহরণ কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, যাক এগুলি নিয়ে আমি পরে আলোচনা করতেছি। প্লাজমিড আহরণ করা হয়, প্লাজমিডের নির্দিষ্ট অংশে কেটে ফেলতে হয়। প্লাজমিড এটা ডাবল হেলিক্স যুক্ত একটা ডিএনএ নির্দিষ্ট। আমি প্লাজমিডের গঠন দেখার চেষ্টা করে, এটা মূল নীতিটা আমি বলতেছি একটু, যে এখানে কর্তন করা হয়, কর্তন করে কাঙ্ক্ষিত যে ডিএনএ, আমরা যে ডিএনএটা আহরণ করবো, এই যে দেখো ডিএনএ, সেটা পিসিআর এর মাধ্যমে হোক বা যেভাবেই হোক আমরা ডিএনএ আহরণ করব। আহরণ করে সেটা দেখো তার নির্দিষ্ট অংশ কেটে ফেলবো। দেখো যে এই যে লাল অংশটা দেখতেছো, এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডিএনএ। এই ডিএনএটা আমরা করবো কি, এই যে তোমার প্লাজমিড, সেই প্লাজমিডের কর্তৃত্ব স্থানে এটা বসাবে। পরবর্তী ছবিটা দেখো, এই দেখো প্লাজমিড নির্দিষ্ট দুটা স্থানে কেটে ফেলা হলো, এবং এইখানে ওই কাঙ্ক্ষিত ডিএনএটা সংযোগ করে আমরা কি তৈরি করলাম, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম। এটা বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড, যেহেতু প্লাজমিডের সাথে সংযোগ করা হয়েছে এই জন্য এটাকে বলবো রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। এটা তোমরা বেসিক, এটি হচ্ছে মূল জিনিস, কিন্তু এটার ভিতরে অনেক কিছু আছে, কিভাবে জিন আহরণ করতে হয়, কিভাবে টেস্টিশন এনজাইমের মাধ্যমে জোড়া লাগাতে হয় বা আলাদা করতে হয়, বা লাইগেজের মাধ্যমে কীভাবে জোড়া লাগাতে হয়, এইগুলি সবই আসবে একটু পরে। হ্যাঁ, আমরা একটু আরেকটা জায়গায় চলে আসি, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। ওইটা আমরা অনেক সময় ব্যাকটেরিয়ার ভিতরেও আমরা স্থাপন করি, অনেক সময় অন্যান্য মাধ্যমেও আমরা স্থাপন করি, শুধু সেটাকে সংখ্যা বৃদ্ধি করার জন্য। অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ যেটা আমরা অর্জন করলাম সেটাকে সংখ্যা বৃদ্ধি করার জন্য আমরা সাধারণত এরকম ব্যাকটেরিয়া, একই ব্যাকটেরিয়া দেখো তার নিজস্ব এটা ক্রোমোজোম, এটা হচ্ছে সেই রিকম্বিনেন্ট ডিএনএ, যেটাকে আমরা প্রসেস করলাম একটু আগে। তারপরে এখানে ট্রান্সফরমেশন হয়, কনজুগেশন হয়, ট্রানজাকশন হয়, অনেক কিছু হয়, কনফেকশন হয়। এই সব প্রক্রিয়াগুলি এখানে সংগঠিত হয়, সংগঠিত হয়ে ক্লোন সৃষ্টি, অর্থাৎ একই জিনিস তৈরি করা হয়। এইটা বিভিন্ন পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলি আমি একটু পরে আলাপ করব। যে এখানে কিছু ব্লটিং পদ্ধতি আছে, কিছু আছে অন্যান্য পদ্ধতি, যেমন ধরো ট্রান্সপোর্টেশন যেটা বলা হয়, ইলেকট্রোপোরেসিস, এরকম বিভিন্ন ধরনের প্রসেস আমরা এখানে ব্যবহার করতে পারি। যা হোক, ব্যবহার করে সোজা কথা হচ্ছে ক্লোন করা। এই ব্যাকটেরিয়ার ভিতরে যে প্লাজমিডটা ক্লোন করা, সেটা রেপ্লিকেশনের মাধ্যমে হোক, যেভাবে হোক, তো সাধারণত রেপ্লিকেশন করেই কিন্তু এই ক্লোনিং হয়। তারপর তোমরা জানো যে ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়া, বারবার একটা ব্যাকটেরিয়া থেকে প্রচুর ব্যাকটেরিয়া তৈরি হয়। এইভাবে আমরা ক্লোন তৈরি করে আমরা জিন আহরণ করতে পারি। তাও এটা আমরা পরে কাজে লাগাবো, এই রিকম্বিনেন্ট ডিএনএটাই। এটা হচ্ছে মূল যে অংশটা, এটার ভিতরে আমাদের যে ব্যাপারগুলো আলাপ করতে হবে। প্রথমে প্লাজমিড, আমাদের প্লাজমিড সম্পর্কে একটু জানতে হবে। প্লাজমিড জিনিসটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান জীবজ উপাদান হচ্ছে প্লাজমিড। তোমরা জানো ব্যাকটেরিয়াতে দেখালাম একটু আগে যে তার নিজস্ব যে ডিএনএ আছে, তার বাইরে একটা গোলাকার ডিএনএ আছে, সেটা হচ্ছে প্লাজমিড। এছাড়াও প্লাজমিড ছাড়াও আরও অনেক কিছু আছে, যেমন ধরো ফাসমিড আছে, ফসমিড আছে। ইদানিং ভাইরাস দিয়েও অনেক সময় ডিএনএ
প্রবেশ করানো হয় ব্যাকটেরিয়ার ভিতরে, সেটাও এক ধরনের প্লাজমিডের কাজ করে। তো যা হোক, সেটা হচ্ছে প্লাজমিড, জীবজ উপাদান। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মূল ক্রোমোজোম ছাড়াও যে বৃত্তাকার বা রিং আকৃতির দ্বিসূত্রক ডিএনএ থাকে তাকে প্লাজমিড বলে। বংশগতি বৈশিষ্ট্য নির্ধারক বহিঃক্রোমোজোমীয় যে কোনো বস্তুর জন্য হিডারবার্গ 1952 সালে সর্বপ্রথম প্লাজমিড শব্দটি ব্যবহার করেন, কিন্তু বর্তমানে কেবল ব্যাকটেরিয়ার বহিঃক্রোমোজোমীয় ডিএনএ প্লাজমিড হিসেবে গণ্য করা হয়। ব্যাকটেরিয়ার দেহের প্রধান 3 ধরনের প্লাজমিড পাওয়া যায়। একটা হচ্ছে এফ ফ্যাক্টর, এটা প্লাস, এফ মাইনাস, হাই ফ্রিকুয়েন্সি ফ্যাক্টর আছে, এগুলি একটু পরে বলছি। এই ফ্যাক্টর আছে এই ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে জেনেটিক বস্তু স্থানান্তরের জন্য দায়ী হচ্ছে এফ ফ্যাক্টর। আর প্লাজমিড আছে, এদের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জিন রয়েছে। কোল ফ্যাক্টর, এরা বিষাক্ত পদার্থ পলিসিন উৎপাদন করার জন্য দায়ী। প্লাজমিডের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। দেখো, প্রধান এখানে কিছু বৈশিষ্ট্য আমি দিলাম। বৃত্তাকার দ্বিসূত্রক, ডাবল হেলিক্স কিন্তু দ্বিসূত্রক ডিএনএ গঠিত স্বতন্ত্র জেনেটিক বস্তু, সম্পূর্ণ আলাদা জেনেটিক বস্তু, সেটা হচ্ছে প্লাজমিড 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোম হতে ছোট এবং আলাদাভাবে। ছোট না হলে কিন্তু আমরা সেই প্লাজমিডটাকে ব্যবহারে কষ্টসাধ্য হবে, এজন্য প্লাজমিড যত ছোট হবে তত ভালো। অর্ধ রক্ষণশীল, সেমি কনজারভেটিভ। তোমরা জানো যে প্রতিলিপি অর্থাৎ রেপ্লিকেশন কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, তার ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য এখন বর্তমানে অর্ধ রক্ষণশীল বা সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। এই ক্ষমতাটা এই প্লাজমিডের আছে। অন্য প্লাজমিড বা ব্যাকটেরিয়ার মূল ডিএনএ অথবা অন্য যে কোনো জীবের ডিএনএর সাথে কোনো সমন্বয় করতে সক্ষম, অর্থাৎ এই প্লাজমিডের এটা প্রধান বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য আছে, দেখো, এক ব্যাকটেরিয়া হইতে অন্য ব্যাকটেরিয়াতে স্থানান্তর হইতে পারে। এটা হচ্ছে এই 5টা বৈশিষ্ট্য এটা প্লাজমিডে থাকবে। আমরা এখন ক্লাসিফিকেশনে চলে যাই। প্লাজমিডসকে কতগুলি ভাগে ভাগ করা হয়। প্রথম ধরো কনজুগেটিভ আর হচ্ছে নন কনজুগেটিভ, অর্থাৎ কিছু প্লাজমিড আছে কনজুগেশন করতে পারে আর কিছু প্লাজমিড আছে কনজুগেশন করতে পারে না। এরকম 2টি ভাগে ভাগ করা যায়। যাই হোক, আমরা এগুলা একটু পরে আলাপ করি যে কনজুগেশন কি কিভাবে হয়, সেটা আমি একটু পরে আলাপ করছি। ফাংশন, অর্থাৎ বেসড অফ ফাংশন অনুযায়ী আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। দেখো, প্লাজমিডস আর ক্লাসিফাইড ইনটু 5টি অংশে ভাগ করতে পারি। এফ প্লাজমিড, এফ এর হচ্ছে ফার্টিলিটি ফ্যাক্টর। এফ প্লাজমিড কন্টেইন ট্রান্সজেনিক জিনস হুইচ ইজ রেসপন্সিবল ফর কনজুগেশন। কনজুগেশনের ক্ষমতা আছে এন্ড রেজাল্ট ইন দ্য এক্সপ্রেশন অফ সেক্স ফাইল, অর্থাৎ কনজুগেশন এই ফাইলের মাধ্যমে সংগঠিত হয়, সেটা আমি ছবিতে দেখাবো একটু পরে। এফ প্লাজমিডস আর অ্যাক্টিভলি ইনভলভড ইন ব্যাকটেরিয়াল কনজুগেশন। ব্যাকটেরিয়াল কনজুগেশনেই ব্যবহৃত হয়, হ্যাঁ, দে আর কল্ড কনজুগেশন ফ্যাক্টরস। আর প্লাজমিড, ওটা বলা হয় রেজিস্ট্যান্স ফ্যাক্টর। আর প্লাজমিড কন্টেন্স জিন দ্যাট প্রোভাইড রেজিস্ট্যান্স এগেনস্ট অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড পয়জনস। বিষাক্ত দ্রব্য এবং অ্যান্টিবায়োটিক্সের বিরুদ্ধে আর প্লাজমিডটা কাজ করে। 3 নম্বর, কোল প্লাজমিড পলিসিনোজেনিক ফ্যাক্টরস। কোল প্লাজমিড কন্টেন্স জিন দ্যাট প্রডিউস সাম ব্যাকটেরিয়াল টক্সিনস। বিষাক্ত ব্যাকটেরিয়াল টক্সিন তৈরি করে, ব্যাকটেরিওসিন বলা হয় এটাকে। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, ভিব্রিও কলেরাতে এটা পাওয়া যায়। মেটাবলিক অর ডিগ্রেডেটিভ প্লাজমিডস। মেটাবলিক অর ডিগ্রেডেটিভ প্লাজমিডস কন্টেন এ জিন দ্যাট প্রডিউস সাম মেটাবলিক এনজাইম। কিছু এনজাইম তৈরি করে এরা। দে ক্যান ট্রান্সমিটেড থ্রু কনজুগেশন টুগেদার উইথ এফ প্লাজমিড, অর্থাৎ এগুলি এফ প্লাজমিডের সাথেই এটা কাজ করে। ভায়োলেন্টিভ প্যাথোজেন, দে কন্টেন জিন হুইচ টার্ন দ্য ব্যাকটেরিয়াম ইনটু এ প্যাথোজেন। এই 5 প্রকার আমরা আমরা প্লাজমিড দেখতে পাই। এখানে একটা একটা প্লাজমিডের চিত্র আমরা দেখানোর চেষ্টা করব। দেখো, এই সেই প্লাজমিড, যদিও এটা ব্যাকটেরিয়া ইসেরিকিয়া কোলাই প্লাজমিড থেকে সংগ্রহ করা, কিন্তু এটাকে আর একটু পুনর্বিন্যস্ত করে কিন্তু এগুলি তৈরি করা হয়েছে। এই জন্য এটার নাম হচ্ছে TBR32 প্লাজমিড। বলিভার রড্রিগেজ, 2জন বিজ্ঞানীর নামে এটা করা হয়, আর তাদের ওই ল্যাবরেটরিতে টেস্টের সংখ্যা হচ্ছে 322 নম্বর টেস্টের সংখ্যা অনুযায়ী এটার নাম হচ্ছে
PBr322 এবং এদের বেস পেয়ার হচ্ছে 4361টা বেস পেয়ার আছে। যাও এই দেখো গোলাকার একটা প্লাজমিড, এই প্লাজমিডের কতগুলি অংশ আছে এগুলি তোমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে দেখো এই অংশটা, এটা হচ্ছে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স এরিয়া, আর এই পাশে আছে দেখো এটা হচ্ছে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স এরিয়া। অর্থাৎ টেট্রাসাইক্লিন বা অ্যাম্পিসিলিন বাইরে থেকে যদি আমরা এরকম অ্যাম্পিসিলিন জাতীয় বা টেট্রাসাইক্লিন আমরা যদি প্রবেশ পাই, এখান থেকে অ্যান্টিবডি তৈরি হবে। অর্থাৎ অ্যাম্পিসিলিন মাধ্যমে ধ্বংস হবে, টেট্রাসাইক্লিনের ধ্বংস হবে। এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স হিসাবে এখানে কাজ করে। আমরা যে কোনো একটা ইউজ করি সাধারণত যখন রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করব তখন। যেমন যদি আমরা টেট্রাসাইক্লিন এটা নিয়ে কাজ করি তাহলে এটা ইনএক্টিভ থাকবে, অর্থাৎ এটা অ্যাম্পিসিলিন অ্যান্টিবডি তৈরি করবে এবং অ্যাম্পিসিলিন মাধ্যমে কিছুই হবে না এটা। কিন্তু টেট্রাসাইক্লিন উপরে থাকলে আমরা টেট্রাসাইক্লিনের ভিতরে দেখো কতগুলি অংশ আছে, এগুলি হচ্ছে রেস্ট্রিকশন সাইট। এই দেখো রেস্ট্রিকশন সাইট এনজাইম, এটা এনজাইম এগুলি সব হচ্ছে এনজাইম। এটা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, এখান থেকে রেপ্লিকেশন শুরু হয়। এটা হচ্ছে PBr322 পিবিইউ, এটা হচ্ছে প্রোটিয়াস ভালগারিস থেকে আসছে কথাটা। এটা যেমন অনেক কথা আছে, এগুলি সংক্ষিপ্ত আকারে বললাম যে এটা হচ্ছে একটা কৃত্রিম উপায়ে তৈরি করা একটা প্লাজমিড, যেটা ইসিডিকিয়া কোলাই থেকেই সংগ্রহ করা হয়। এই প্লাজমিডটাই আমরা এখন ব্যবহার করব। হ্যাঁ, পরবর্তী ছবিতে দেখো ওই প্লাজমিডটাকে আর একটু এক্সপ্রেস করা হয়েছে। দেখো এখানে কিছু কিছু অংশ আছে, দেখো আমি এই অংশটা দেখাই। এই অংশে আমি বলছিলাম যে এখানে হচ্ছে টেট্রাসাইক্লিন যে এরিয়াটা, এই এরিয়াতে কিছু কিছু সাইড আছে। দেখো এখানে এই সাইডে বলা হয় পলিলিঙ্কার উইথ ইউনিক সাইটস ফর সেভারাল রেস্ট্রিকশন এন্ড নিউক্লিয়াসেস। অর্থাৎ রেস্ট্রিকশন এন্ড নিউক্লিয়াসের কতগুলি জায়গা, 20টা হইতে পারে, 22টা হইতে পারে, 10টা হইতে পারে, 15টা, অনেকগুলি জায়গা আছে রেস্ট্রিকশন সাইট, যেখানে এখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হয় আর এখান থেকে রেপ্লিকেশন শুরু হয়। আর এটা সিলেক্টেবল জেনেটিক মার্কার, এটা মার্কার হিসেবে ব্যবহার করি আমরা। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এটা মার্কার হিসেবে ব্যবহার করি। এই হচ্ছে মোটামুটি প্লাজমিডের একটা এক্সপ্রেসর ভেক্টরের বিভিন্ন গঠন। পলিলিঙ্কার এখানে একটা ব্যাপার আছে, এমআরএস, এমসিএস, মাল্টিপল রেজিস্ট্যান্স জাতীয় প্রচুর পরিমাণে মাল্টিপল করতে পারে এরকম ক্ষমতা এই পলিলিঙ্কারের এখানে আছে। প্রোমোটার, অপারেটর, রাইবোজোম বাইন্ডিং সাইট এগুলি আছে, জিন এনকোডিং রেপ্রেসর, এই সবগুলি এই প্লাজমিড বা পাওয়া যায়, এটাকে এক্সপ্রেসর ভেক্টর বলা হয়। হ্যাঁ, আমি যা বলছিলাম যে একটা প্লাজমিডে কি কি জিনিস আছে সেটা একটু বলি। বিশেষ করে PBr322 এটা কি বিশেষ বৈশিষ্ট্যগুলি তো বলি। ওটাকে যদি আদর্শ প্লাজমিড ধরো, এটা আদর্শ প্লাজমিডে যেসব গুণাবলী থাকা বাঞ্ছনীয় তারপর সবকিছু কিন্তু এই PBr322 আছে। যেমন ধরো এর অরিজিনাল অফ রেপ্লিকেশন হচ্ছে শিথিল, অর্থাৎ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ এনজাইমের সাহায্যে প্লাজমিডের অনেক কপি উৎপন্ন হতে পারে। ক্লোরামফেনিকল প্রয়োগ করে ব্যাকটেরিয়া ক্রোমোজোমের রেপ্লিকেশন স্থগিত রাখা যায়, এতে প্লাজমিডের রেপ্লিকেশন আরও বৃদ্ধি পায়। পূর্বোক্ত দুটি কারণে ব্যাকটেরিয়া কোষে PBr322 প্লাজমিডের উচ্চ সংখ্যা বিদ্যমান থাকতে পারে। জিন ক্লোনিংয়ের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্লাজমিড অণুটি তেমন বড় নয়, মাত্র দেখো আমি বলছিলাম যে 4362 বেস পেয়ার, এই কারণে এটি স্থানান্তর করা খুবই সহজ। এর অণুতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জিনেরই আছে। আমি আগেই বলেছিলাম যে অ্যাম্পিসিলিন দেখো রোধক, আরটা আছে টেট্রাসাইক্লিন রোধক, চিত্রে দেখানো হয়েছে। কালচারের মাধ্যমে আবাদে আমরা কি পাই, PBr322 প্লাজমিড রয়েছে কিনা তা জানতে হলে চমৎকার মার্কার হিসেবে কাজে লাগে। অর্থাৎ এই যে কোনো একটাকে মার্কার হিসেবে আমরা কাজে লাগাই। যদি অ্যাম্পিসিলিনে যদি আমরা কাঙ্ক্ষিত জিনে প্রবেশ করাই তাহলে টেট্রাসাইক্লিন হয় মার্কার। আবার টেট্রাসাইক্লিন যদি আমরা কাঙ্ক্ষিত
ডিএনএ প্রবেশ করাই তাহলে অ্যাম্পিসিলিন হবে মার্কার। তাহলে মার্কার হিসেবে কাজে লাগে এই দুটি জিন, কেননা এই দুটি অ্যান্টিবায়োটিক যুক্ত আবাদ মাধ্যমে পিবিআর 322 প্লাজমিডবাহী ব্যাকটেরিয়া সহজে জন্মাতে সক্ষম। পিবিআর 32তে উক্ত দুটি জিনের ভিতরে যে কটি অনন্য রেস্ট্রিকশন সাইট রয়েছে সেগুলিও জিন ক্লোনিংয়ে বিশেষ সহায়ক হয়ে থাকে। যেমন জিন টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স এর ভিতরে অবস্থিত BAMH1 এই জিনটি কেটে কাটা স্থানে কোনো বহিরাগত ডিএনএ খণ্ড বা জিন সন্নিবিষ্ট বা ইনসার্ট করলে টেট্রাসাইক্লিন প্রতিরোধ জিনটি অকেজো হয়ে যাবে, যা বলছিলাম আর কি, অকেজো হয়ে যাবে। পিবিআর 322 প্লাজমিডে 29টি একক রেস্ট্রিকশন অঞ্চল রয়েছে। আমি আগেই বলছিলাম যে 20টা 22টা 23টা অনেক রেস্ট্রিকশন সাইট থাকতে পারে, আর এই প্লাজমিডে 29টি একক রেজিস্ট্রেশন সাইট রয়ে আছে, অঞ্চল রয়ে আছে, যা ভিন্ন ভিন্ন এনজাইমের জন্য ক্রিয়াশীল। এগুলোর জন্য নির্দিষ্ট এনজাইম রয়ে আছে। সুবিধা মতো ডিএনএ সংগ্রহের জন্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশন এনজাইম ব্যবহার করে কর্তন করা যায়। এটা হচ্ছে পিবিআর 32 এই আদর্শ যে প্লাজমিড, সেই প্লাজমিডের বিশেষ বৈশিষ্ট্য। জিন ক্লোনিংয়ের জন্য এটা কিভাবে ব্যবহার করা হয়? দেখো, ক্লোনিংয়ের জন্য যে প্লাজমিড ব্যবহার হয় তাকে চিহ্নিত করার জন্য সেখানে একটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ জিনকে নির্দিষ্ট করা হয়। পিবিআর নামক প্লাজমিডে অ্যাম্পিসিলিন ও টেট্রাসাইক্লিন প্রতিরোধী জিন রহিয়াছে। এতে পিবিআর 3 ব্যবহার করলে প্রথমে ধাপে অ্যাম্পিসিলিন যুক্ত আবাদ মাধ্যমে রেখে দিলে যেসব উপযুক্ত কোষে প্লাজমিড প্রবেশ করেনি সেসব কোষে বংশবৃদ্ধি ঘটবে না, কেবল প্লাজমিড গ্রহণকারী কোষে বংশবৃদ্ধি ঘটবে। বাহক ডিএনএ হিসাবে যখন পিবিআর 322কে ব্যবহার করা হয় তখন যে কোনো একটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনকে নির্দিষ্ট করে তাকে মার্কার জিন হিসেবে চিহ্নিত করা হয়। প্যাসেঞ্জার ডিএনএ সংযুক্তকরণের উদ্দেশ্যে অন্যটিকে কোনো একটি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করা হয়। রেস্ট্রিকশন অংশের ম্যাপ অনুযায়ী যদি BAMH দিয়ে কাটা হয় তবে প্যাসেঞ্জার ডিএনএ কেবল টেট্রাসাইক্লিন প্রতিরোধী জিনের অন্তর্গত অংশে প্রবেশ করবে। এই কর্তৃত অংশে যদি প্যাসেঞ্জার ডিএনএর সংযোগ ঘটে তবে অ্যাম্পিসিলিন জিন কার্যকর থেকে যাবে, কিন্তু টেট্রাসাইক্লিন জিন অকার্যকর হয়ে যাবে। যদি প্লাজমিডে কোনো প্যাসেঞ্জার ডিএনএ সংযোগ না ঘটে, নিজের মধ্যে কোনো সংযোগ হয়ে পূর্বাবস্থা যখন ফিরে যায় তখন অ্যাম্পিসিলিন ও টেট্রাসাইক্লিন জিনদ্বয় কার্যকর থাকবে। এরূপ অবস্থায় পুনঃসংযোজিত এবং অপুনঃসংযোজিত প্লাজমিড গ্রহণকারী উপযুক্ত কোষগুলোকে আলাদা করে নেওয়া হয়। অর্থাৎ টেট্রাসাইক্লিন, অ্যাম্পিসিলিন এই দুইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন। এই দুইটা জিনকে তুমি যেভাবে ইচ্ছা পারো কাজে লাগাতে পারো। একটাকে যদি কাজে লাগাও আরেকটা অ্যাক্টিভ থাকবে, এটা যদি কাজে লাগাও অন্যটা অ্যাক্টিভ থাকবে। যাক, এভাবে আমরা এই দুইটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন আমরা কাজে লাগাতে পারি। এখানে দেখো একটা প্লাজমিডের ছবি দেখানো হয়েছে। দেখো ঠিক এই জায়গাটা দেখো, ধরো এটা টেট্রাসাইক্লিন এরিয়া, এখানে অনেকগুলি স্থান আছে। আমি একটু আগে বলছি যে 29টি স্থান আছে, ওরা বলছে 29টা স্থান। এখানে যে কোনো একটা স্থানে আমরা টার্গেট ডিএনএ আমরা প্রবেশ করাবো। এই দেখো টার্গেট ডিএনএ এনে প্রবেশ করবো, তাহলে কি হবে? এই টেট্রাসাইক্লিন ইনঅ্যাক্টিভ থাকবে কিন্তু অ্যাম্পিসিলিন অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ এই ব্যাকটেরিয়াতে যদি অ্যাম্পিসিলিন প্রবেশ করানো হয় তাহলে কি হবে? এখান থেকে অ্যান্টিবায়োটিক উৎপন্ন হবে এবং অ্যান্টিবায়োটিক উৎপন্ন হবে এবং এই অ্যান্টিবায়োটিক দ্বারা অ্যাম্পিসিলিন নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এটা টিকে থাকবে। এইভাবে ইউজ করে আমরা প্লাজমিডকে আমরা স্থাপন করতে পারি, ক্লোনিং করতে পারি। এনজাইম খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এনজাইম তোমাদের পরীক্ষায় কিন্তু এনজাইম একটু আলাদা আসে, একটু ধৈর্য সহকারে একটু শুনতে চেষ্টা করো। দেখো এনজাইমস ইন রিকম্বিনেন্ট ডিএনএ, কি কি এনজাইমসগুলি থাকে দেখো। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস, রিভার্স ট্রান্সক্রিপ্টেস, অ্যালকালিন ফসফেটেস, রেস্ট্রিকশন এক্সোনিউক্লিয়েস, polynucleotide kinase, DNA ligase, very very important, terminal nucleotidal transferase, ribonuclease H, DNA polymerase, very very important, methyl transferase, এই মোটামুটি এইগুলা ইম্পর্টেন্ট। আরও অনেক রিকম্বিনেন্ট এনজাইমস আছে, এগুলো ইম্পর্টেন্ট।
এগুলাই তোমরা করার চেষ্টা করবে। এগুলি একটু কাজ দেখানো হলো যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কি কাজ, এটা কি করে, ক্লিভেজ ডিএনএ এট এ স্পেসিফিক বেস সিকোয়েন্স, নির্দিষ্ট সিকোয়েন্সে এই এন্ডোনিউক্লিয়াসগুলো কাজ করে। লাইগেজ বাইন্ডস টু ডিএনএ মলিকিউলস অফ ফ্র্যাগমেন্ট, দুইটা ডিএনএকে ফ্র্যাগমেন্টকে বা অংশকে জোড়া লাগায়, বাইন্ডস। ডিএনএ পলিমারেজ ফিল সিঙ্গেল স্ট্র্যান্ড গ্যাপসগুলো এগুলো ফিল আপ করে ইন ডুপ্লেক্স ডিএনএ বাই স্টেপ ওয়াইজ addition of nucleotides to 3' ends, removes RNA polymer. Reverse transcriptase, very very important, makes a DNA polymer of an RNA polymer. DNA polymer থেকে RNA polymer হওয়ার প্রক্রিয়া reverse transcriptase. Polynucleotide kinase adds a phosphate to 5' OH প্রান্তে end of a polynucleotide to label it or permit ligation. Alkaline phosphatase removes terminal phosphates from 5' and the 3' and both, যেগুলো দুটা প্রাইমার তারা ইউজ করতে পারে। তোমাদের বইয়ে কিন্তু এনজাইমের লিস্ট আছে, দেখো এখানে দেখো অ্যালকালিন ফসফেটেস, এগুলো সব এনজাইমের নাম এবং এগুলোর বিক্রিয়া, এই এনজাইমগুলো কি করে, কি কাজ করে, দেখো পাশে লেখা, ব্যবহার কিভাবে ব্যবহার হয়, তোমরা এগুলো পড়ে নিও। এটা শুধু দেখানোর জন্য আমি একটু তোমার চেষ্টা করি। এখানে দেখো কিছু উৎসেচক আছে, ইম্পর্টেন্ট উৎসেচক, দেখো এই উৎসেচকের সংক্ষিপ্ত নাম এগুলি এবং এগুলি কোথায় পাওয়া যায়, উৎস, সেগুলির নাম এক পাশে লেখা। যেমন ধরো ব্যাম এইচ আই, দেখো এটা বেসিলাস ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, এটা ইশরিকিয়াতে পাওয়া যায়। এরকম সব ব্যাকটেরিয়ার নাম লেখা আছে, প্রত্যেকটা ব্যাকটেরিয়া থেকে যে এনজাইমগুলি পাওয়া যায় তার সংক্ষিপ্ত নাম। আর এগুলি হচ্ছে নির্দিষ্ট কাটার স্থান, অর্থাৎ প্রত্যেকটা এনজাইমের কিন্তু একটা নির্দিষ্ট শনাক্তকৃত স্থান আছে। এগুলো হচ্ছে সব হচ্ছে নিউক্লিওটাইডের, যেমন গুয়ানিন নিউক্লিওটাইড, অ্যাডেনো নিউক্লিওটাইড, এগুলো নিউক্লিওটাইড এগুলি, অর্থাৎ নির্দিষ্ট এনজাইমের জন্য নির্দিষ্ট শনাক্তকরণ স্থান, এগুলি সম্পূর্ণ সব আলাদা আলাদা, এগুলো পড়ে নিও। এখানে একটা রেস্ট্রিকশন সাইট দেখানোর চেষ্টা করছি। ধরো এটা প্লাজমিড, আমরা এই প্লাজমিডের এই অংশ আমরা রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে আমরা কেটে নিলাম। ধরো এই যে একটু বড় করে দেখানো হয়েছে, দেখো এখানে দেখো থায়ামিন, অ্যাডেনিন, ঠিক এই পাশে দেখো তার কমপ্লিমেন্টারি এখানে থাকার কথা, সেটা কেটে ফেলছি। আবার দেখো এই পাশে ডান পাশে দেখো, আমার হাত ডান পাশে দেখো CTTA, এইখানে দেখো এই তার কমপ্লিমেন্টারি যে নিউক্লিওটাইডগুলো কেটে ফেললাম। কেটে দেখো আমি যে সোজা এদিকে নিয়ে যাই, দেখো টার্গেট জিনে, যেটা আমরা দেখে রিকমেন্ড করবো, যেটাকে আমরা আমাদের দরকার, যেটা টার্গেট জিএনএ, সেই টার্গেট জিএনএ তারও কিন্তু সেইভাবে কিন্তু কেটে নিতে হবে। অর্থাৎ এই যে TTA দেখো, এই যে দেখো TTA, এটা AATT, এর কমপ্লিমেন্টারি যে তোমার অংশগুলি আছে, অর্থাৎ নিউক্লিওটাইডগুলি আছে, ঠিক সেইভাবে জোড়া লাগছে। এটাকে দেখো, এই যে এটা ঠিক এই যে এটার সাথে অ্যাড হয়েই কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হবে, অর্থাৎ নির্দিষ্ট কর্তৃত্ব স্থান, একটু ব্যাসগুলি জোড়া লাগানোর যে প্রসেস কিংবা ওয়াটসন ক্রিকেট যে মডেল, সেই মডেল অনুযায়ী হবে। তারপরে দেখো এখানে একটা দেখানো হয়েছে, দেখো এই পাশে কিভাবে রেস্ট্রিকশন সাইডে দেখো এই যে এই অংশটা জোড়া লাগানো হলো রিকম্বিনেন্ট ডিএনএ, এটি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, ঠিক আছে। তো রিকম্বিনেন্ট ডিএনএ আমরা আরো বিভাজন করতে পারি, যেমন ফরেন ডিএনএ থেকে আমরা বিভিন্ন অংশ কেটে ফেলতে পারি, যেমন এই একটা অংশ, একটা অংশ, একটা অংশ, একটা অংশ, আমরা বিভিন্ন অংশ কেটে আমরা প্লাজমিডে স্থানান্তর করতে পারি, অর্থাৎ একটা প্লাজমিডে না হয় বিভিন্ন প্লাজমিডে আমরা এগুলা করে আমরা ক্লোনিং করতে পারি। স্টেপ 3, ইন্ট্রোডাকশন অফ দিস ভেক্টর ইনটু এ সুটেবল হোস্ট। আমরা কি হোস্ট আমরা এগুলো স্থানান্তর করবো সেগুলি দেখো। একটা হচ্ছে ইলেকট্রোপোরেশনের মাধ্যমে আমরা হোস্টে স্থানান্তর করতে পারি, মাইক্রো ইনজেকশনের মাধ্যমে করতে পারি, লাইপোজোম মেডিয়েটেড জিন ট্রান্সফারের মাধ্যমে করতে পারি, সিলিকন কার্বাইড ফাইবার মেডিয়েটেড জিন ট্রান্সফার করতে পারি, আল্ট্রাসাউন্ড মেডিয়েটেড জিন ট্রান্সফার, ডিএনএ ট্রান্সফার
ভায়া কোলেনের মাধ্যমে করতে পারি, এগুলো উদ্ভিদে পাওয়া যায়। কেমিক্যাল জিন ট্রান্সফার মেথডস, পলি ইথাইলিন গ্লাইকল মিডিয়েটেডের মাধ্যমে করতে পারি, ক্যালসিয়াম ক্লোরাইড মিডিয়েটেড মানে করতে পারি, DEAE ডেক্সট্রাম মিডিয়েটেড জিন ট্রান্সফার করতে পারি, ডিএনএ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে করতে পারি, সেলস টিস্যুস অর্গানস ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা এগুলো করতে পারি। এই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, এই হচ্ছে ইসরিকিয়া কোলাই। আমরা ট্রান্সপোর্ট করবো কোথায়? ব্যাকটেরিয়ার ভিতরে ট্রান্সপোর্ট করি এবং ট্রান্সপোর্ট করি পরে ক্লোনিংটা আমরা করি। সিলেকশন অফ দ্য ট্রান্সফর্মড হোস্ট জিন, আমরা কি হোস্ট যে সেলগুলো আমরা তৈরি করবো, যেমন এখানে দেখো এটা একটা ব্যাকটেরিয়া, এটাও ব্যাকটেরিয়া, এটাও ব্যাকটেরিয়া, তিনটা ব্যাকটেরিয়া কিন্তু তিন রকমের। এটা হচ্ছে নন ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া সেল, এখানে কিন্তু ট্রান্সফরমেশন হয় নাই। এটা হচ্ছে ট্রান্সফরমেশন ব্যাকটেরিয়া সেল উইথ আনঅল্টার্ড ভেক্টর, অর্থাৎ এখানে ট্রান্সফরমেশন হলেও লাভ নাই, কারণ সেখানে আমরা কাঙ্ক্ষিত ডিএনএ আমরা পাবো না। আর এখানে হচ্ছে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া সেল উইথ রিকম্বিনেন্ট ভেক্টর, রিকম্বিনেন্ট ভেক্টর সহ ট্রান্সফরমেশন হলো। তাহলে এগুলিকে আলাদা করতে হবে। আলাদা করার কতগুলি প্রক্রিয়া আছে, যা হোক এগুলি প্রক্রিয়াগুলি আমরা একটু জেনে নিতে যাবো। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইন এ সিলেক্টিভ মিডিয়ার মাধ্যমে করতে পারি, ভিজিবল ক্যারেক্টার্স অর্থাৎ দেখে যেটা করা হয় সেটা কালার দেখেও করতে পারি, এসএ ফর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দেখেও আমরা করতে পারি, কলোনি হাইব্রিডাইজেশন ভেরি ইম্পর্টেন্ট, আর ব্লটিং টেস্ট এর মাধ্যমে আমরা কিন্তু এগুলিকে আমরা অবলোকন করে আমরা কাঙ্ক্ষিত ডিএনএ আমরা সংগ্রহ করতে পারি। এটা একটা প্রক্রিয়া। দেখো আমরা রিকম্বিনেন্ট ডিএনএ, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ কিন্তু লালটা দেখো, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ। এই যে দুটো জায়গায় লাল আছে দেখো, বাকি জায়গায় না, তার মানে হচ্ছে যে ট্রান্সফরমেশন হয় ঠিকই, কিন্তু সব ক্ষেত্রে সফল হয় না। কিন্তু এটাকে আলাদা করতে হবে, সেটা আলাদা করার কিছু প্রক্রিয়া আছে। ক্যালসিয়াম ক্লোরাইডের মাধ্যমে প্রথম 0 ডিগ্রিতে রাখতে হয়, এরপরে হিট দিতে হবে 37 থেকে 43 ডিগ্রিতে, তারপরে আবার তাকে ফাইনালি আবার আইসে নিয়ে আসতে হবে। এটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই দেখো বিভিন্ন প্রকার রিকম্বিনেন্ট ডিএনএ ছাড়া কিছু ব্যাকটেরিয়া পাওয়া গেল। এখানে দেখো লাল যে তিনটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এইগুলো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিন যেখানে ট্রান্সফর্ম হয়েছে অর্থাৎ ট্রান্সফরমেশন হয়েছে, একটা দুইটা এই তিনটা। এগুলি হয় নাই বা হয়েছে ঠিকই, কিন্তু কাঙ্ক্ষিত ডিএনএ না, এটা তো হয়ই না। তো যাই হোক এগুলি আমাদেরকে আলাদা করতে হবে। আলাদা করার কিছু কিছু প্রসেস আছে। দেখো এই যে একটা ব্যাকটেরিয়া, এই যে একটা ব্যাকটেরিয়া, এই যে একটা ব্যাকটেরিয়া, তো এই ব্যাকটেরিয়াতে কোনো প্লাজমিডই নাই, এটাতে প্লাজমিড আছে কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ না। এটা প্লাজমিড আছে, রিকম্বিনেন্ট ডিএনএ আছে, কিন্তু কাঙ্ক্ষিত রিকম্বিনেন্ট ডিএনএ নাই। আর এটাতে তো কাঙ্ক্ষিত রিকম্বিনেন্ট ডিএনএ আছে, তাহলে আমাদের এটাই প্রয়োজন। এটাকে আলাদা করতে গেলে আমাদের কিছু কিছু প্রসেস মেনটেন করতে হবে। অ্যাম্পিসিলিন মিডিয়ামের মাধ্যমে অ্যাম্পিসিলিন প্রয়োগ করে, তোমরা জানো যে অ্যাম্পিসিলিন প্রয়োগ করলে টেট্রাসাইক্লিন ঠিক থাকে, অ্যাম্পিসিলিনের মাধ্যমে আমরা এটাকে আলাদা করতে পারি। আলাদা করে দেখো এই যে যেগুলি প্রয়োজন নাই সেটা সরিয়ে ফেললাম, আর যেটা প্রয়োজন দেখো আমরা আলাদা করে ফেললাম। এইভাবে আমরা জিন, কাঙ্ক্ষিত জিন আমরা আহরণ করতে পারি। পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা করতে পারি। দেখো পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্র্যান্ড করে, তারপরে সেটি প্রাইমার যোগ করে, তারপরে দেখো বারবার উৎপাদনের মাধ্যমে প্রচুর পরিমাণে আমরা কাঙ্ক্ষিত ডিএনএ এই পিসিআর এর মাধ্যমে আমরা তৈরি করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে আধুনিক একটা পদ্ধতি। একটু আগে যেটা দেখাচ্ছিলাম সেটাই, ট্রান্সফর্ম ফ্রম মিডিয়াম এমপিসিলিন মাধ্যমে যদি আমরা করি, দেখো সাদাগুলি দেখো, এগুলি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্লাজমিড অর্থাৎ কাঙ্ক্ষিত ডিএনএ আছে সেই প্লাজমিড। আর এগুলি হচ্ছে ট্রান্সফর্ম হয় নাই বা প্লাজমিড কাঙ্ক্ষিত ডিএনএ নাই, সেগুলি এগুলি আলাদা করতে হবে। এগুলি আলাদা করার দুটা পদ্ধতি আছে, একটা হচ্ছে মিডিয়াম অ্যাম্পিসিলিনের মাধ্যমে করে, আর টেট্রাসাইক্লিন অ্যাম্পিসিলিন, এই দুইটার মাধ্যমে যেগুলি সাদা পাবো সেগুলি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ। এইভাবে আলাদা করেও কিন্তু আমরা জিনগুলো আহরণ করতে পারি। আর একটা সবচেয়ে আধুনিক পদ্ধতি ইলেকট্রোপোরেশনের মাধ্যমে যেটা করা হয়, যেটা এক্স জেল ট্রান্সপোর্টেশন যেটা বলা হয়, অ্যাম্পিসিলিন প্রয়োগ করে যে কালার দেখে আমরা আলাদা করে, এটা বর্তমানে সবচেয়ে আধুনিক পদ্ধতি। এই মাধ্যমে আমরা রিকম্বিনেন্ট ডিএনএগুলি আমরা আহরণ করতে পারি।
যাক, এই হচ্ছে আমাদের মেইন আলোচনা। কনজুগেশন আমরা একটু দেখাচ্ছি একটু পরে। কনজুগেশনগুলা কীভাবে হচ্ছে। ব্যাকটেরিয়াল কনজুগেশন সাধারণত হয় দেখো, দুইটা ব্যাকটেরিয়া দেখো পাশাপাশি। এই যে ব্যাকটেরিয়া এক ফ্যাক্টর অর্থাৎ যার রিকম্বিনেন্ট দিয়ে অর্থাৎ যার প্লাজমিড আছে, প্লাজমিড যার আছে সুনির্দিষ্ট এবং বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ প্লাজমিড যাদের আছে তাদেরকে বলবো এফ প্লাস ডোনার সেল। মানে এদেরকে এফ প্লাজমিড বলা হয়। এটাতে নাই, এটাকে এফ মাইনাস বলা হয়। এদের এক পাশে দেখো সেক্স প্যালাস তৈরি হবে, তৈরি হয়ে দেখো এটার সাথে মিলে যাবে, দেখো এটার সাথে মিলে গেল এবং এই প্লাজমিডে একটা স্ট্যান্ড দেখো চলে আসবে এই এফ মাইনাস ডিসিপেন্ট সেল, গ্রাহক সেলে চলে আসবে। চলে এসে দেখো সেখানে রিকম্বিনেশন হবে, রিকম্বিনেশন হয়ে দেখো প্লাজমিড তৈরি হয়ে গেল। এইভাবে পরবর্তী সময়ে সে আবার দ্বিবিভাজন প্রক্রিয়া আবার নতুন করে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি করবে। অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের কনজুগেশন যেটা ব্যাকটেরিয়ার ভিতরে হয়ে থাকে। ট্রান্সফরমেশন সাধারণ পদ্ধতি। ব্যাকটেরিয়া তাদের পরিবেশ থেকে সরাসরি ডিএনএ নিতে এবং এটিকে তাদের জিনোমে অন্তর্ভুক্ত করতে সক্ষম। এই প্রক্রিয়াটি প্রাকৃতিক রূপান্তর হিসেবে পরিচিত। এই ডিএনএটি সাধারণ মৃত ব্যাকটেরিয়া থেকে লিসিং এবং আশপাশের অঞ্চলে তাদের জিনগত সামগ্রীগুলি প্রকাশ করে আসে। এইভাবে দেখো ডিএনএ ফ্র্যাগমেন্ট আমরা একটিতে প্রকাশ করলাম। ব্যাকটেরিয়া দেখো তার প্লাজমিডে ঢুকে এই যে বিভিন্নভাবে ভাগ হয়ে গেলো, অত্যাধিক রিকম্বিনেশন হয়ে অনেকগুলি প্লাজমিড তৈরি করবে। ট্রান্সডাকশন যেটা ভাইরাস দ্বারা সংগঠিত হয়, অন্য কোষে ডিএনএ স্থানান্তর। এই ভাইরাসগুলি ব্যাকটেরিওফেজ হিসেবে পরিচিত, এটা তোমরা সবাই জানো। এগুলি বিশেষত ব্যাকটেরিয়াগুলিকে সংক্ষেপিত করে। ট্রানজাকশনের মাধ্যমে আমরা অনেক সময় কাঙ্ক্ষিত ডিএনএ আমরা ট্রান্সফার করছি। কীভাবে দেখো, ভাইরাস দেখো একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করলো এবং ভাইরাস থেকে সম্পূর্ণ ডিএনএটা প্রবেশ করলো। তোমরা জানো যে ডিএনএ প্রবেশ করে ভাইরাসের প্রোটিনগুলো তারা ব্যবহার করে অনেকগুলি ভাইরাস তৈরি করবে। অর্থাৎ প্রত্যেকটা ভাইরাসে পূর্বের যে ডিএনএগুলি সেগুলি আর অনেকগুলো কপি তৈরি হয়ে ভাইরাসগুলি তৈরি হয়ে আসবে। এই ভাইরাসগুলি আবার নতুনভাবে আরেকটি ভাইরাস যদি আক্রান্ত হয় তখন এইভাবে দেখো সংখ্যা বৃদ্ধি পাবে। এই পদ্ধতির মাধ্যমে সাধারণত এখন জিন আহরণ করা হচ্ছে, অর্থাৎ কাঙ্ক্ষিত যে জিনটা সেটা ক্লোনিং করা হচ্ছে। এই হচ্ছে আজকে আলোচনা। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু আসলে কয়েক ঘন্টার কোনো ব্যাপার না, আসলে অনেক সময় লাগে এগুলি। তোমরা একটু বই পড়বে। আর আজকে শুধুমাত্র আমি আগে বলেছি যে প্রিন্সিপালস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মূল নীতির যেটা, যে মূল নীতিটা আলাপ করলাম। এখানে অনেক কিছু আছে, প্লাজমিড আছে, এক্সট্রাকশন অফ জিন আছে, ইনসুলিন উৎপাদন আছে, কিভাবে আলাদা করা হয়, ব্রটিং, সাউদার্ন ব্রটিং, নর্দার্ন ব্রটিং, এইগুলি অনেক কিছু আলোচনা আছে যেগুলি আমরা পরে আলোচনা করব। আজকে শুধুমাত্র মূল নীতিটা আলাপ করলাম। তা আশা করি তোমাদের উপকারে আসবে। ততক্ষণে তোমরা অপেক্ষা করো, আমরা দেখি পরে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। এক্সট্রাকশন অফ জিন, কীভাবে জিন আহরণ করবো, প্লাজমিড কত প্রকার সেটা নিয়ে আলোচনা করব। তোমরা এখনই বই নিয়ে পড়াশোনা শুরু করে দাও। ততক্ষণে তোমাদের শুভকামনায়, তোমাদের দোয়ার আশায় রইলাম। আমরাও তোমার জন্য দোয়া করি, তোমরা ভালো থাকো। শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।